অ্যাকশন পটেনশিয়াল যেটা আমাদের শরীরের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো সেটা নিয়ে আমরা এখন জানি। অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে দেখো পটেনশিয়াল যে কথাটা আছে এর মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিসিটির সাথে সম্পর্কিত বা ভোল্টেজের সাথে সম্পর্কিত। আমরা কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স পড়েছি। তো পটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট স্থানের সাপেক্ষে আরেকটা নির্দিষ্ট স্থানের পটেনশিয়ালের যে পার্থক্য বা বিভবের যে পার্থক্য সেটা। তো আমরা সবাই কম বেশি কোষ সম্পর্কে জানি। আমাদের শরীরের যে সেল ধরি এটা একটা ওয়ান কাইন্ড অফ সেল। তো এই সেলের মধ্যে যে বাইরের দিকের আবরণটা আছে সেটাকে বলা হয় মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বা বায়োমেমব্রেন বা সাইটোমেমব্রেন যেটাই বলি না কেন, অনেকগুলো নাম আছে এটার। তো এই সেল মেমব্রেনগুলো বেসিক্যালি সেমি পারমিয়েবল হয়। দ্যাট মিনস সে কখনো কখনো কিছু পরিমাণ জিনিস কোষের ভেতর থেকে বাইরে আনা অথবা বাইরে থেকে ভিতরে নেয়, বাট সবগুলোকে একসাথে বাইরে থেকে ভিতরে বা ভেতর থেকে বাইরে নেয় না। তো এই যে সেল মেমব্রেনটা আছে এই সেল মেমব্রেনের ভেতরের দিকের অংশটা বা কোষের ভেতরের দিকের অংশটা রিলেটিভলি কিছুটা মাইনাস বা নেগেটিভ চার্জ যুক্ত থাকে, আর বাইরের দিকে অংশটা পজিটিভ চার্জ যুক্ত থাকে। এই অবস্থাটাকে বলা হয় রেস্টিং পটেনশিয়াল। তাহলে আমরা যদি এই টোটালটাকে একটা সেল হিসেবে কল্পনা করি তাহলে আমাদের ভিতরের অংশটা হবে বেশি নেগেটিভ, বাইরের অংশটা হবে বেশি পজিটিভ। অর্থাৎ ভিতরের অংশকে আমরা যেহেতু ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা বলা যায় আইসিএফ বলি, এবং বাইরের অংশে বা কোষের বাইরের অংশকে যদি আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে ধরে নিই তাহলে আমরা বলতে পারি ভেতরের অংশের মধ্যে বেশি পরিমাণ নেগেটিভ চার্জ আছে বা কম পরিমাণ পজিটিভ চার্জ আছে, এবং বাইরে বেশি পরিমাণ পজিটিভ চার্জ আছে অথবা কম পরিমাণ নেগেটিভ চার্জ আছে। তো যেহেতু দুইটা স্থানে আমাদের চার্জের ডিফারেন্স আছে তাই বলা যায় এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে কাজ করে, এবং এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে বলা হয় রেস্টিং পটেনশিয়াল। রেস্টিং পটেনশিয়াল। এবং এই রেস্টিং পটেনশিয়ালের যে মান, অবশ্যই মান আছে কেননা বাইরে এবং ভিতরে যেহেতু বিভবের একটা পার্থক্য আছে, তো এই পার্থক্যের মানটা আসলে একটা নির্দিষ্ট রেঞ্জে নামা করে। ওই রেঞ্জটা হচ্ছে -40 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট পর্যন্ত। তবে বেসিক্যালি বেশিরভাগ কোষে এই যে রেস্টিং পটেনশিয়ালের মানটা আছে বা বলতে পারি ভিতরের তুলনায় বাইরেরটা কতটুকু পজিটিভ সেটার যে মানটা আছে সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। -70 মিলিভোল্ট। তো এখন এই যে -70 মিলিভোল্টটা আছে এটা কিন্তু নরমালি একদম স্থির থাকতে চায়, বা আমাদের কোষের ভেতর থেকে বাইরের এই যে পটেনশিয়াল ডিফারেন্স এটা মোটামুটি এই লেভেলে থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের কোষে মাঝে মাঝে কিছু একটা ঘটনা ঘটে যেটাকে বলা হয় স্টিমুলেশন, এবং আমরা একটু সামনে আসছি স্টিমুলেশন জিনিসটা কি। তো ওই স্টিমুলেশন ঘটার জন্য আমাদের এই রেস্টিং পটেনশিয়ালটা ওঠানামা করে। কখনো কখনো এই রেস্টিং পটেনশিয়াল অনেক বেশি হয়ে যায় অর্থাৎ পজিটিভ হয়ে যায়, আবার কখনো কখনো আগের অবস্থায় ফিরে আসে। তো এই যে রেস্টিং পটেনশিয়ালটা এভাবে চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার ঘটনাটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। তাহলে আমরা যদি বলি অ্যাকশন পটেনশিয়াল কি, এটা মানে আমাদের কোষীয় রেস্টিং পটেনশিয়ালের চেঞ্জ হওয়াটাকে বোঝায়। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু মাসলস থাকে এবং কিছু নার্ভ থাকে। তো এই সমস্ত মাসলস এবং নার্ভকে বলা হয় এক্সাইটেবল টিস্যু। এক্সাইটেবল টিস্যু। তো এক্সাইটেবল টিস্যু জিনিসটা কেমন? এক্সাইটেবল টিস্যু হচ্ছে যে সমস্ত টিস্যুগুলো সাধারণত আমাদের স্টিমুলেশনের প্রতি সাড়া দেয় বা স্টিমুলেশন করলে তাদের অ্যাকশন পটেনশিয়াল ঘটে বা আমাদের রেস্টিং পটেনশিয়ালটা চেঞ্জ হয়। কাজেই এক্সাইটেবল টিস্যুর খুব ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের নার্ভ সেল বা নার্ভ টিস্যু এবং মাসলস টিস্যু বা মাসলস সেল। তো এখন যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কিভাবে এই অ্যাকশন পটেনশিয়ালটা ঘটে। দ্যাট মিন্স কিভাবে আমাদের এই যে -70 মিলিভোল্ট এটা চেঞ্জ হয় সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। তো এখন ফার্স্টে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রেস্টিং পটেনশিয়াল অবস্থায় কোষের মধ্যে কিছু ঘটনা ঘটে। দ্যাট মিন্স কেন এটা -70 মিলিভোল্ট থাকে সেটা কিন্তু আমাদের জানা অবশ্যই উচিত। তো যখন একটা কোষে রেস্টিং পটেনশিয়াল থাকে সেই সময়টাতে কিছু স্পেসিফিক চ্যানেল বা স্পেসিফিক পাম্প আমাদের এই সেলের মধ্যে কাজ করে। খেয়াল করো আমি এখানে একটা অংশ এঁকেছি। এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ নার্ভ সেল, এবং এই নার্ভ সেলের চারপাশ দিয়ে আমাদের সেল মেমব্রেনটা থাকছে। তো এখন এই যে নার্ভ সেল বা মাসল সেল যেটাই বলি না কেন সেটার মধ্যে যখন রেস্টিং পটেনশিয়াল থাকে তখন কিছু পাম্প এখানে কাজ করে। কি কি পাম্প কাজ করে? খুবই ইম্পর্ট্যান্ট একটা পাম্প হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং এই পাম্পগুলো বেসিক্যালি আয়নকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এবং এই পাম্পগুলো বসে থাকে কোন জায়গায়? এই যে এখানে দেখতে পাচ্ছ এরকম কিছু নলের মতো অংশ, এগুলো হচ্ছে পাম্প। তার মানে এই আয়ন পাম্পগুলো বসে থাকে আমাদের সেল মেমব্রেনের মধ্যে। তো এই পাম্পগুলো কি করে?
এই পাম্পগুলো সাধারণত নিজে, নিজে কাজ করতে পারে না। তাদেরকে বাইরে থেকে একটা শক্তি দিতে হয়। বিভিন্ন রকম এটিপি বা বলতে পারি সূর্যের আলো বা সেলের ভেতরে ঘটা রিডক্স রিঅ্যাকশন বা জারণ-বিজারণ বিক্রিয়া যেটাই বলি না কেন এদের মাধ্যমে আমাদের এই পাম্পগুলো অ্যাক্টিভেট হয়। পাম্প যখন প্রতিবার অ্যাক্টিভেট হয় তখন একটা নির্দিষ্ট ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে পাম্প করে কি? সে সেলের ভেতর থেকে বাইরে ৩ টা সোডিয়াম প্লাসকে নিয়ে আসে এবং বাইরে থেকে ভেতরে ২ টা পটাশিয়াম প্লাস আয়নকে নিয়ে আসে। এবং এই যে এখানে আদান-প্রদানের কাজটা এটা টোটালি ডিফিউশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করে। ডিফিউশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ব্যাপন বা ব্যাপনের যে গ্রেডিয়েশন বা গ্রেডিয়েন্ট যেটা। তো ডিফিউশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করা মানে আমাদের বাইরে অনেক বেশি পরিমাণ সোডিয়াম আয়ন থাকে। তারপরেও এই আয়ন পাম্পগুলো ভেতর থেকে বাইরে সোডিয়ামকে নিয়ে আসে অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে সোডিয়ামকে নিয়ে আসে। আবার আমাদের সেলের ভেতরে বেশি পরিমাণ পটাশিয়াম আয়ন থাকে। তারপরেও আমাদের বাইরের কম ঘনত্বের পটাশিয়াম থেকে ভেতরে বেশি ঘনত্বের পটাশিয়ামের দিকে এই পটাশিয়াম আয়নগুলোকে নিয়ে আসে এই আয়ন পাম্পগুলো। তার মানে আয়ন পাম্পগুলো সাধারণত ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে যেখানে একটা এনার্জির সাহায্যে তারা এই কাজটা করে থাকে। তো এখন যে মুহূর্তে আমাদের সেলের ভেতরে এমন একটা অবস্থা বিরাজ করে যে প্রতিবার যখন পাম্প অ্যাক্টিভেট হয় ততবারই আমাদের একটা করে আমাদের যে অ্যানায়ন সেটা হচ্ছে সেলের বাইরে মানে সেলের ভেতরে অ্যানায়নটা বাড়ে। অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জটা বাড়ে। কেননা আমাদের এই যে পটাশিয়ামের দিকে তাকাই এখানে মাত্র ২ টা পটাশিয়াম পজিটিভ আর বাইরে হচ্ছে ৩ টা সোডিয়াম পজিটিভ। তার মানে ভেতরে কম পরিমাণ পজিটিভ আয়ন ঢুকছে, বাইরে বেশি পরিমাণ পজিটিভ আয়ন ঢুকছে। তো এই অবস্থাতে মানে সেলের ঠিক এই অবস্থাতে সেলের যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয় বা বলা যায় ভেতরের সাপেক্ষে যে বাইরের পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে -5 মিলিভোল্ট। এখন মজার কাহিনী হচ্ছে অনেকে এটাকে একটু ভুল করে -70 মিলিভোল্ট বলে। বাট -70 মিলিভোল্ট কিন্তু এটা না। -70 মিলিভোল্ট হচ্ছে আমাদের রেস্টিং পটেনশিয়াল এবং রেস্টিং পটেনশিয়ালটা আমরা এখনই আসছি যে কীভাবে এটা -70 মিলিভোল্ট হয়। খেয়াল করে দেখো যখন আমাদের আস্তে, আস্তে এখানে আমাদের পটাশিয়াম আয়নের পরিমাণ বাড়ছে, তখন সেলের ভেতরে কিছু একটা সমস্যা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে বেশি পরিমাণ পটাশিয়াম আয়ন আমাদের এই সেল মেমব্রেনের ভেতরে জমে যায় বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে জমে যায়। তো এই বেশি পরিমাণ সোডিয়াম আয়ন যখন জমে যায় তখন আমরা মনে আছে নাকি তোমাদের জানি না যে আমরা একটা চ্যানেলের কথা বলেছিলাম সেটা হচ্ছে লিকি চ্যানেল। খেয়াল করো তো LEAQY লিকি। লিকি চ্যানেল। তো লিকি চ্যানেলগুলো কি করে? এগুলো যেহেতু ওয়ান কাইন্ড অফ আয়ন চ্যানেল তাই এদেরকে অ্যাক্টিভেট করার জন্য কোনো এক্সট্রা এনার্জি বা পাওয়ারের দরকার হয় না অর্থাৎ এটিপির দরকার হয় না। তো এই লিকি চ্যানেল দিয়ে সাধারণত ডিফিউশন গ্রেডিয়েন্টের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে বেশি ঘনত্বের স্থান থেকে আয়নগুলো কম ঘনত্বের স্থানে চলে যায়। তাহলে অলরেডি আমাদের ভেতরে কিন্তু অনেক বেশি পরিমাণে পটাশিয়াম আয়ন জমে গেছে। কেননা ভেতর থেকে সোডিয়াম বের হচ্ছে, বাইরে থেকে পটাশিয়াম ঢুকছে। তো বারবার যখন আমাদের এই আয়ন পাম্পগুলো অ্যাক্টিভেট হয় তখন ভেতরে অনেকগুলো এরকম পটাশিয়াম আয়ন জমে যায়। তো এই পটাশিয়াম আয়ন যখন এক্সেসিভ পরিমাণে জমে যায় তখন তাদেরকে বের করার জন্য আমাদের লিকি চ্যানেল ব্যবহার করা হয় এবং লিকি চ্যানেলগুলো কিন্তু স্পেসিফিক। সোডিয়ামের জন্য একটা লিকি চ্যানেল, পটাশিয়ামের জন্য আরেকটা লিকি চ্যানেল কাজ করে। তার মানে আমরা বলতে পারি পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে ভেতরের বেশি ঘনত্বের পটাশিয়ামগুলো সুন্দরভাবে তখন বাইরে বের হয়ে যায়। তো যখন পটাশিয়ামগুলো বাইরে বের হয়ে যায় কীভাবে বের হয়? তোমরা জানো যে সেলের ভেতরে অনেক ধরনের এলিমেন্ট আছে যেগুলোর মধ্যে আমরা আয়নিক যৌগ বলতে পারি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, KCl এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সল্ট বা লবণ। তো বেসিক্যালি পটাশিয়াম আয়নগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে একটা সেলের ভেতরে থাকে না। তারা বিভিন্ন যৌগ তৈরি করার মাধ্যমে থাকে। যখন এরকম অনেকগুলো পটাশিয়ামযুক্ত যৌগ ভেতরে ঢুকে যায় বা তৈরি হয় তখন অবশ্যই পটাশিয়ামের ঘনত্ব বাড়ে আর পটাশিয়ামের ঘনত্ব বাড়লে সেগুলো যখন বাইরে বের হয়ে যায় পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে তখন তারা বেসিক্যালি তাদের অ্যানায়নের সাথে সম্পর্কটা ভাঙে। অ্যানায়ন মানে হচ্ছে কি তুমি যদি KClকে ভাঙো তাহলে K+ এবং Cl- পাবে। তো এর মধ্যে Cl- হচ্ছে একটা অ্যানায়ন। তো অ্যানায়নকে ছেড়ে এই ক্যাটায়নটা বাইরে বের হয়ে আসে। ওই মুহূর্তে ভেতরে অনেক বেশি পরিমাণ এরকম বিচ্ছিন্ন অ্যানায়ন জমতে থাকে। দ্যাট মিনস এখান থেকে যতবার K+ বাইরে আসবে পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে ততবারই আমরা বলতে পারি ভেতরে একটা নতুন করে অ্যানায়ন তৈরি হবে এবং অ্যানায়নের চার্জগুলো কেমন? অবশ্যই অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ। যখন এভাবে আস্তে, আস্তে ভেতরে অনেক বেশি পরিমাণ নেগেটিভ চার্জ বা অ্যানায়ন জমে যাবে তখন এই যে এখানে -5 মিলিভোল্ট দেখেছিলাম একদম শুরুতে
এই -5 মিলিভোল্টটা আরও কমতে থাকবে, কেননা এখানে যেহেতু নেগেটিভ চার্জ বাড়ছে, বারবার পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে অনেকগুলো পটাশিয়াম এই অ্যানায়নকে ছেড়ে চলে আসছে। তাই এই সমস্ত নেগেটিভ অ্যানায়নের জন্য -5 মিলিভোল্ট কমতে কমতে এখন -70 মিলিভোল্ট পর্যন্ত হবে, এবং এই -70 মিলিভোল্টই হচ্ছে আমাদের রেস্টিং পটেনশিয়াল। এবং বলেছিলাম এই রেস্টিং পটেনশিয়ালের যে সীমা বা লিমিট সেটা হচ্ছে -40 থেকে -90, অর্থাৎ এটা যে -70ই আসতে হবে এমন কোনো কথা নেই, এটা -40ও আসতে পারে, -90 আসতে পারে। তার মানে এখানে দুইটা বিষয় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যখন আমাদের আয়ন পাম্পগুলো কাজ করে, পটাশিয়াম সোডিয়াম অথবা সোডিয়াম পটাশিয়াম পাম্পগুলো যখন এটিপির মাধ্যমে বা অন্য কোনো এনার্জি সোর্সের মাধ্যমে কাজ করে, তখন সেলের ভেতরে 2টা করে পটাশিয়াম আয়ন ঢোকে, বাইরে 3টা করে সোডিয়াম আয়ন বের হয়ে যায়। ওই মুহূর্তে আমাদের সেলের কন্ডিশন হচ্ছে -5 মিলিভোল্ট। বাট যখন ভেতরে অনেক বেশি পরিমাণ এরকম পটাশিয়াম আয়ন ঢুকতে থাকে এবং তারা এরকম যৌগ তৈরি করতে থাকে, তখন তাদেরকে বের করার জন্য পটাশিয়াম লিকি চ্যানেল কাজ করে, এবং পটাশিয়াম লিকি চ্যানেলটা সাধারণত ব্যাপনের মাধ্যমে কাজ করে। তো পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে যখন পটাশিয়াম আয়ন বের হবে, তখন বেসিক্যালি তারা তাদের অ্যানায়নকে ছেড়ে বের হয়ে যায় এবং ভেতরে অনেক পরিমাণ অ্যানায়ন বেড়ে যায়, এবং অ্যানায়ন বা নেগেটিভ চার্জ বাড়াতে সেটা -5 থেকে -70 হয়। তার মানে এটা হচ্ছে আমাদের রেস্টিং পটেনশিয়াল। এবার আমরা অ্যাকশন পটেনশিয়ালের দিকে আসি। অ্যাকশন পটেনশিয়াল মানে হচ্ছে কি, আমাদের যে রেস্টিং পটেনশিয়াল ছিল যেটা -70 মিলিভোল্ট সেলের ভেতর থেকে বাইরের সাপেক্ষে, এই জিনিসটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়াটাই আসলে একটা অ্যাকশন পটেনশিয়াল। চেঞ্জ কিভাবে হবে? আমাদের একটা নরমাল যে এক্সাইটেবল সেল আছে, যেটা নার্ভ সেল হতে পারে, মাসল সেল হতে পারে, ওই সেলের মধ্যে কিছু স্পেসিফিক গেট আছে যাদেরকে বলা হয় টাচ সেনসিটিভ গেট অথবা মেকানিক্যালি অ্যাক্টিভেটেড চ্যানেল। তো গেট বা চ্যানেল যেটাই বলি না কেন, আমি একটু নামটা লিখে ফেলি। এখানে আমি 3টা এরকম গেট বা চ্যানেল দেখিয়েছি। এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাচ সেনসিটিভ। আমি একটু এখানে লিখি TOUCH টাচ সেনসিটিভ, অথবা বলতে পারি মেকানিক্যালি গেটেড চ্যানেল। তো কোথায় লিখবো আমরা? এখানেই লিখি মেকানিক্যালি গেটেড চ্যানেল। তো এই মেকানিক্যালি গেটেড চ্যানেলের কাজ কি? এটা হচ্ছে যদি ওই সেলের মধ্যে বাইরে থেকে কোনো মেকানিক্যাল প্রেশার আসে বা মেকানিক্যাল কোনো কাজ যদি করা হয় সেলের উপর, তাহলে এই সমস্ত চ্যানেলগুলো আছে এগুলো অ্যাক্টিভেট হবে। এবং চ্যানেলের কাজ কি? চ্যানেলের কাজ হচ্ছে কোনো রকম এটিপি ছাড়া বা এনার্জি ছাড়া আয়নকে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ফ্লো করানো। এখানে সেলের ক্ষেত্রে বেসিক্যালি সোডিয়াম মেকানিক্যালি গেটেড চ্যানেলগুলো কাজ করে। অর্থাৎ আমি যদি এখানে লিখি Na+ মেকানিক্যালি বা টাচ সেনসিটিভ গেটেড চ্যানেল কাজ করে। তো যেহেতু এটা একটা চ্যানেল আর ওর মধ্যে কিন্তু একটা গেট আছে। গেট মানে হচ্ছে প্রতিটা চ্যানেলে কিন্তু মিনিমাম একটা করে গেট থাকে, এবং এই গেটটা মাঝে, মাঝে খোলাও থাকতে পারে, বন্ধও থাকতে পারে। যেহেতু এখানে গেট আছে তার মানে এই জিনিসটা এতক্ষণ বন্ধ ছিল। এই যে এই চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো সোডিয়াম মেকানিক্যাল গেটেড চ্যানেল, এদের একটা পার্ট বন্ধ ছিল। তো যখনই কোষের মধ্যে এমন একটা অবস্থা আসবে যে অবস্থাতে আমরা কি করছি, এখানে বাইরে থেকে কোনো একটা স্টিমুলেশন দিচ্ছি বা বাইরে থেকে আমি একটা প্রেশার ক্রিয়েট করছি এই সেলের মধ্যে। ওই প্রেশারের ফলে আমাদের এই যে এখানে সোডিয়াম মেকানিক্যালি গেটেড চ্যানেল আছে, এদের এক পাশের গেট খুলে যাবে। আর এক পাশের গেট যদি খোলে তাহলে আমরা জানি চ্যানেলের কাজ হচ্ছে ব্যাপনের মাধ্যমে কাজ করা। তো চ্যানেলটা তখন করবে কি, যে বেশি ঘনত্বের সোডিয়াম থেকে কম ঘনত্বের সোডিয়ামে সে সোডিয়াম আয়নকে ফ্লো করবে। খেয়াল করো এই সেলের ভেতরে বেশি ঘনত্বের সোডিয়াম কিন্তু আছে বাইরের দিকে এবং কম ঘনত্বের সোডিয়াম আছে কিন্তু ভেতরের দিকে। তার মানে বেশি ঘনত্বের সোডিয়ামকে বাইরে থেকে কম ঘনত্বের দিকে অর্থাৎ এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের দিকে আমাদের সোডিয়াম আয়নগুলোকে সে ফ্লো করাবে। এখন এই কাজটা কখন ঘটে? যখন আমরা বাইরে থেকে কোনো প্রেশার দিই, এবং এই প্রেশারটাকে বেসিক্যালি স্টিমুলেশন বলে। এবং এই স্টিমুলেশন যে বলতে শুধুমাত্র প্রেশারকেই বোঝায় তা না, আরও অনেক ধরনের জিনিস হতে পারে। তাপমাত্রা হতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হতে পারে, যা খুশি হতে পারে। তো আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা বাইরে থেকে একটা প্রেশার দিয়েছি সেলে, ওই প্রেশারের জন্য আমাদের কিছু সোডিয়াম মেকানিক্যালি গেটেড চ্যানেল খুলে গেছে। বাইরে থেকে প্রচুর পরিমাণ সোডিয়াম ভেতরে আসছে। তো খেয়াল করে দেখো তো আমাদের ভেতরে কিন্তু অলরেডি নেগেটিভ চার্জ যুক্ত, কেননা ভিতরে অনেকগুলো অ্যানায়নের উপস্থিতি ছিল। তো বাইরে থেকে যখন আমাদের ভেতরে এরকম পজিটিভ সোডিয়াম আয়নগুলো যেতে থাকবে, তখন ভেতরের চার্জটা কিন্তু আস্তে, আস্তে পজিটিভ হবে। ভেতরে রেস্টিং পটেনশিয়ালের চার্জ ছিল -70 মিলিভোল্ট। তো এখন এই 70 মিলিভোল্টটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। বাড়তে থাকবে মানে হচ্ছে ওর মানটা পজিটিভ হতে থাকবে। আর এই পজিটিভ হতে, হতে তার মানটা এখন হয়ে যাবে
55 মিলিভোল্ট। তো দেখো এই ভ্যালুগুলো কিন্তু আমি এরকম একটা গ্রাফে এঁকেছি। তো গ্রাফটা একটু পরে বোঝাচ্ছি, আগে আমরা একটু বুঝে নিই এখানে। তো -55 মিলিভোল্টটা তখনই হবে যখন আমি বাইরে থেকে কোনো একটা প্রেশার দিব বা স্টিমুলেশন দিব, এবং ওই স্টিমুলেশনের জন্য আমাদের সোডিয়াম মেকানিক্যালি গেটেড চ্যানেল খুলে যাবে। তো এখন যে মুহূর্তে আমাদের -55 মিলিভোল্ট হয়ে গেল আমাদের ভিতরের মানে পটেনশিয়ালটা, তখন একটা নির্দিষ্ট কাজ ঘটবে এই সেলের মধ্যে। তখন আরও কিছু পরিমাণ চ্যানেল অ্যাক্টিভেট হবে এবং এই চ্যানেলগুলোকে বলা হয় ভোল্টেজ গেটেড চ্যানেল। তাহলে আমরা এই নামটা এখানে লিখে ফেলি, ভোল্টেজ গেটেড চ্যানেল। এবং ভোল্টেজ গেটেড চ্যানেল বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, আরেকটা হচ্ছে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। এবং এই মুহূর্তে যখন -55 মিলিভোল্ট অবস্থা সেলের ভিতরে, তখন এই দুটো চ্যানেল খুলবে। বাট এক্ষেত্রে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল খুব দ্রুত কাজ করে, আর পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা খুব ধীরে ধীরে কাজ করে। তো ঠিক এই ঘটনার জন্য ঠিক যখনই আমাদের -55 মিলিভোল্ট আসবে, তখন সবার আগে কাজ করবে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, এবং কিছুক্ষণ পরে কাজ করবে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। আসলে পরে কাজ করে না, এরা একসাথেই করে, বাট এদের স্পিডটা হচ্ছে স্লো। সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল খুব তাড়াতাড়ি কাজ করে, পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল খুব আস্তে আস্তে কাজ করে। বাট আমরা ধরে নিতে পারি যে এটা আগে কাজ করে, এটা হচ্ছে পরে কাজ করে। বাট বেসিক্যালি বিষয়টা আসলে এরকম না, দুজনই কাজ করে, বাট এক একজনের স্পিড আলাদা। তো এই যে -55 মিলিভোল্টে আমাদের একটা ভোল্টেজ গেটেড চ্যানেল খুব দ্রুত অ্যাক্টিভেট হয়েছে, যেটা সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। তাই এই -55 মিলিভোল্টকে একটা নাম দেওয়া হয়, যেটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে -55 মানে হচ্ছে কি এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ বা থ্রেশহোল্ড পটেনশিয়াল বলা হয়। এবং তুমি দেখেছো যে -70 মিলিভোল্ট যেটা ছিল, এটা হচ্ছে আমাদের রেস্টিং পটেনশিয়াল। তার মানে আমরা দুই ধরনের পটেনশিয়াল পেলাম। তো যখন -55 মিলিভোল্টে গেল, আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল খুলে গেল। তাহলে এখানে আমি ধরে নিলাম, কোথায় ধরা যায়, আচ্ছা এটাই ধরি, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। তো সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল যেহেতু আছে, তার মানে ওর মধ্যে গেটও আছে, এবং এই গেটগুলো অ্যাক্টিভেট হয়েছে কখন, যখন সেলের ভেতরে -55 মিলিভোল্ট ভোল্টেজ এসেছে তখন। তো এই ক্ষেত্রে আবার আগের মতো আবার সেম কাহিনী ঘটে, বাইরে আমাদের সোডিয়াম আয়ন বেশি, ভেতরে সোডিয়াম আয়ন কিন্তু তখনও কম, কেননা বাইরে অবশ্যই বেশি থাকে সোডিয়াম আয়ন। তো এই চ্যানেল দিয়ে তখন আরও বেশি পরিমাণে সোডিয়াম আয়ন কোষের বাইরে থেকে কোষের ভেতরে ঢোকা শুরু করে। তাহলে একটু আগে কী ছিল, একটু আগে আমাদের নর্মালি সোডিয়াম মেকানিক্যাল গেটেড চ্যানেল দিয়ে সামান্য কিছু পরিমাণ সোডিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে ঢুকেছে, ঢোকার ফলে আমাদের -55 মিলিভোল্টটা তৈরি হয়েছে -70 থেকে। তো এখন যেই মুহূর্তে আমাদের এই ভোল্টেজ গেটেড চ্যানেলটা আগে অ্যাক্টিভেট হলো সোডিয়ামের, তখন বাইরে থেকে আরও বেশি পরিমাণ সোডিয়াম আয়ন ঢুকতে থাকবে। বাট ঠিক ওই মুহূর্তে কিন্তু তার পাশে বসে থাকা আরেকটা চ্যানেলও অ্যাক্টিভেট হয়েছে, যেটাকে আমি বলেছি পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। বাট এই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা আসলে তাড়াতাড়ি কাজ করতে পারে না, সে আস্তে আস্তে কাজ করে। তার মানে বলা যায় এই যে এই ভোল্টেজ গেটেড চ্যানেলটা, যেটা হচ্ছে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, এটা কিন্তু এখনও স্থির, এটা এখনও কাজ শুরু করেনি। তো ওই মুহূর্তে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল খুব দ্রুত কাজ করে, সে বাইরে থেকে অনেকগুলো সোডিয়াম ভেতরে আনছে, আর ভেতরে যেহেতু নেগেটিভ, বাইরে থেকে অনেকগুলো সোডিয়াম আয়ন আসছে, তাই ভেতরে এই নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের -55 মিলিভোল্টটা আস্তে আস্তে পজিটিভ হতে হতে একটা সময় 0 মিলিভোল্টে চলে আসবে। তো যেই মুহূর্তে আমরা 0 মিলিভোল্টে চলে আসছে, এই টোটাল অংশটাকে বলতে পারি হচ্ছে পোলারাইজেশন। দ্যাট মিনস -70 মিলিভোল্ট থেকে 0 মিলিভোল্ট পর্যন্ত যে ধাপ, এই টোটালটাকে বলা হয় পোলারাইজেশন, আর এই টোটাল স্টেটটাকে বলা হয় একটা সেলের পোলারাইজেশন স্টেট। এবং এই পোলারাইজেশন করেই আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা থামে না, সে আরও বেশি পরিমাণ সোডিয়ামকে বাইরে থেকে ভেতরে আনে। তো ভেতরে যদি আরও বেশি পরিমাণ সোডিয়ামকে আনে, তার মানে কি, তার মানে ভেতরে কিন্তু এখন পজিটিভ বাড়ছে। কেননা এতক্ষণ 0 মিলিভোল্ট ছিল মানে কি, বাইরে যতটুকু পজিটিভ বা বাইরে যতটুকু নেগেটিভ, সেলের ভেতরেও ততটুকু পজিটিভ নেগেটিভ। বাট যখন আবার আরও বেশি পরিমাণ সোডিয়াম আয়ন ভেতরে আসছে তাদের ডিফিউশন গ্রেডিয়েন্টের কারণে, তখন আমাদের 0 মিলিভোল্ট আরও বেশি পরিমাণ পজিটিভ হবে, সেলের ভেতরের অবস্থা আরও বেশি পরিমাণ পজিটিভ হবে। কতটুকু হবে? 30 মিলিভোল্ট পর্যন্ত সেটা পজিটিভ হতে থাকবে। যেহেতু এখানে অবস্থাটা টোটালি বিপরীত হয়ে গেছে, দ্যাট মিনস আগে ছিল কি, নেগেটিভ ছিল ভেতরে, যেটাকে আমরা নর্মাল স্টেট বলতাম বা রেস্টিং পটেনশিয়াল বলতাম। এখন 0 থেকে যখন 30 মিলিভোল্ট হয়ে গেছে, এটা টোটালি একটা উল্টা প্রসেস হয়ে গেছে, যে এখন সেলের ভেতরে পজিটিভ, বাইরে হচ্ছে সব নেগেটিভ, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটাকে বলা হয় ডিপোলারাইজেশন। তার মানে
-70 থেকে 0 মিলিভোল্ট পর্যন্ত অবস্থাকে বলছি আমরা পোলারাইজেশন। 0 থেকে 30 মিলিভোল্ট পর্যন্ত অবস্থাকে বলছি ডিপোলারাইজেশন। তার মানে এখানে কিন্তু -70 মিলিভোল্ট বা রেস্টিং পটেনশিয়ালটা চেঞ্জ হয়েছে। তাহলে -70 মিলিভোল্ট থেকে 30 মিলিভোল্ট পর্যন্ত বা +30 মিলিভোল্ট পর্যন্ত আসার যে প্রসেস, এই চেঞ্জটাকে বলা হয় আসলে অ্যাকশন পটেনশিয়াল। তো এবার আমরা একটা গ্রাফের মাধ্যমে এই ব্যাপারটা দেখি। খেয়াল করো, আমাদের এখানে গ্রাফটা ছিল। গ্রাফের মধ্যে কি ছিল প্রথমে? গ্রাফের মধ্যে আমরা জানি যে একদম শুরুতে আমাদের -70 মিলিভোল্ট ছিল আমাদের রেস্টিং পটেনশিয়াল। তাহলে -70 মিলিভোল্ট আমাদের এই জায়গাটাতে ছিল। আমাদের এই গ্রাফে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু আমি সেলের ভেতরে আর বাইরের যে ভোল্টেজের পার্থক্য বা পটেনশিয়াল বা মিলিভোল্ট সেটাকে আমরা প্রকাশ করেছি। তো -70 ভোল্ট অবস্থা বা মিলিভোল্ট অবস্থায় আমাদের কোনো সমস্যা নেই সেলের ভেতরে। যখন আমি একটা প্রেশার ক্রিয়েট করেছি, ওই প্রেশারের জন্য আমাদের সেলের ভেতরে থাকা কিছু সোডিয়াম মেকানিক্যালি গেটেড চ্যানেল অ্যাক্টিভেট হয়েছে, তাই বাইরে থেকে কিছু পরিমাণ সোডিয়াম ভেতরে এসেছে। ফলে আমাদের এই যে ভেতরের ভোল্টেজ এটা কিন্তু একটু বেড়েছে। বেড়ে কত হয়েছে? -55 মিলিভোল্ট হয়েছে। -55 মিলিভোল্টকে আমরা বলেছি থ্রেশহোল্ড পটেনশিয়াল, যেখানে একই সাথে 2টা ভোল্টেজ গেটেড চ্যানেল অ্যাক্টিভেট হয়, যার মধ্যে সোডিয়াম আগে কাজ করে বা বলা যায় খুব দ্রুত কাজ করে। সেই দ্রুত কাজ করার জন্য বাইরে থেকে আরও বেশি পরিমাণ সোডিয়াম ভেতরে আসছে। তাই আস্তে, আস্তে আমাদের সময়ের সাথে, সাথে কিন্তু ভোল্টেজটা বাড়তে, বাড়তে 0 মিলিভোল্ট হয়েছে এবং 0 হচ্ছে আমাদের এখানে নরমালি ভোল্টেজটা আরকি। তো এই 0টা পরবর্তীতে আরও বেশি পরিমাণ বেড়েছে, কারণ বাইরে থেকে আরও বেশি পরিমাণ সোডিয়াম ভেতরে এসেছে আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল দিয়ে। তো এটা বাড়তে, বাড়তে একটা সময় 30 পর্যন্ত পৌঁছাবে। তো 30 পর্যন্ত পৌঁছানোর পর ঠিক এই মুহূর্তটাতে আমাদের এই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা কাজ করবে। যখন সেলের ভেতরে এরকম +30 মিলিভোল্ট চলে আসবে, তখন অটোমেটিক এই সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা কিন্তু অফ হয়ে যাবে। তার মানে এই সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা একটু অন্যরকম। সে খুব দ্রুত কাজ করে, দ্রুত চালু হয়, দ্রুত অফও হয়ে যায়। তো সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল দ্রুত চালু হয়ে সে 70 থেকে অর্থাৎ -70 থেকে ধাপ করে +30 পর্যন্ত মিলিভোল্ট তৈরি করে দেয় সেলের ভেতরে। তারপরে সাথে, সাথে সে বন্ধ হয়ে যায়। তো ওই মুহূর্তে আসলে আমাদের পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল কাজ করে। তো খেয়াল করো, আমি এখানে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল এঁকেছি। তো যখন এই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল চালু হবে, দ্যাট মিনস তার একটা কপার্ট বা বলা যায় দরজা বা গেট খুলে যাবে। খুললে কি হবে? আমরা জানি যে চ্যানেলগুলো বেসিক্যালি এটিপি ছাড়া কাজ করে, অর্থাৎ বেশি ঘনত্বের অবস্থান থেকে কম ঘনত্বের অবস্থানে আয়নদেরকে নিয়ে যায়। এই অবস্থাতে কিন্তু সেলের ভেতরেই বেশি পটাশিয়াম মানে আমরা জানি যে সবসময় সেলের ভেতরে বেশি পটাশিয়াম থাকে, বাইরে কম পটাশিয়াম থাকে। তো এই অবস্থাতে আমরা জানি সেলের ভেতরে +30 মিলিভোল্ট, একই সাথে অনেকগুলো পটাশিয়াম আছে, একই সাথে অনেকগুলো সোডিয়ামও আছে। বাট এই পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা ভেতর থেকে বাইরের দিকে কাকে নিয়ে যাবে? পটাশিয়াম আয়নকে নিয়ে যাবে, এক্সেসিভ পটাশিয়াম আয়ন, যেটা হয় ব্যাপনের মাধ্যমে। তো ব্যাপনের মাধ্যমে যখন ভেতর থেকে বেশি পরিমাণ পটাশিয়াম সে বাইরে নিবে, তার মানে ভেতরে আমাদের যে +30 মিলিভোল্ট ছিল বা পজিটিভ চার্জ ছিল, এটা আস্তে, আস্তে কমতে থাকবে। তখন এটা সময়ের সাথে, সাথে কমতে থাকবে, অর্থাৎ গ্রাফটা নিচে নামতে থাকবে এবং যতই এভাবে কমতে থাকবে, কমতে, কমতে একটা সময় সে তার এই যে রেস্টিং পটেনশিয়াল ছিল, রেস্টিং পটেনশিয়ালে ফিরে আসবে। দ্যাট মিনস ভেতর থেকে এই চ্যানেল দিয়ে সমস্ত পটাশিয়াম আয়নগুলো বেরিয়ে যাচ্ছে। তার মানে ভেতরে পজিটিভ অংশগুলো আস্তে, আস্তে হারাচ্ছে। পজিটিভ অংশ যখন হারায়, তখন সে টোটালটা কী হয়ে যাবে? আবার আস্তে, আস্তে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ 0 হবে, তারপর হচ্ছে নেগেটিভ হবে। হতে, হতে এটা বেশি পরিমাণ নেগেটিভ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা বেশি সময় ধরে কাজ করবে। যেহেতু ও একটু স্লো, ও একটু পরে কাজ করে, তাই ও বেশি পরিমাণ পটাশিয়ামকে ভেতর থেকে বাইরে পাঠিয়ে দিবে। যার ফলে আমাদের ভেতরটা এতটাই নেগেটিভ হবে যে সে -70 কে পাস করে একদম -90 এর কাছাকাছি যাবে এবং -90 মিলিভোল্টের কাছাকাছি গিয়ে আবার সে আগের মতো রেস্টিং অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ তার মধ্যে আবার -70 মিলিভোল্ট ফিরে আসবে। তার মানে আমরা এখানে কয়েকটা পার্ট পাচ্ছি আমাদের এই গ্রাফের। এই গ্রাফের খেয়াল করো, -70 মিলিভোল্ট থেকে 0 মিলিভোল্ট পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে, এটাকে বলা হয় পোলারাইজেশন। তাহলে আমরা একটু এখানে লিখে ফেলি। -70 টু 0 মিলিভোল্ট, এই ঘটনাটার নাম হচ্ছে কোষের বা সেলের পোলারাইজেশন। আবার 0 মিলিভোল্ট থেকে যে ঘটনাটা ঘটেছে +30 মিলিভোল্ট পর্যন্ত, এটাকে বলা হয়, আচ্ছা ভি বড় হবে মিলিভোল্ট যেহেতু, তো এটাকে বলা হয় ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখনই আমাদের ডিপোলারাইজেশনটা কমপ্লিট, +30 মিলিভোল্ট চলে এসেছে কোষের ভেতরে, তখন কে কাজ করছে? আমাদের এই পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা কাজ করছে। সেই মুহূর্তে সে যখন আবার নিচে নামবে, এই কাহিনীটাকে বলা হয়, অর্থাৎ +30 মিলিভোল্ট থেকে
একদম সরাসরি -90 মিলিভোল্ট পর্যন্ত ঘটনাকে বলা হয় রিপোলারাইজেশন। তাহলে এখানে ঘটনা কিন্তু ৩টা, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। তবে এখানে কিন্তু আরেকটা ছোট্ট টার্ম আছে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। খেয়াল করো, এখানে এই যে -৭০ থেকে যে -৯০ হয়েছে, এখানে একটা ঘটনা ঘটে। আচ্ছা, আমি মনে হয় এখানে একটু মিস্টেক করেছি। এটা +৩০ থেকে -৭০ হবে, রাইট? তো বেসিক্যালি +৩০ থেকে যখন -৭০ বা আগের অবস্থায় যখন ফিরে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় রিপোলারাইজেশন। বাট যখন পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল বেশি পরিমাণ কাজ করে ফেলে, দ্যাট মিনস সে যখন বেশি পরিমাণ পটাশিয়ামকে বাইরে বের করে, তখন সেলের অবস্থা তখন -70 থেকে কিন্তু -90 হয়। আবার -90 থেকে এটা আস্তে, আস্তে -70 তে যায়। তো এতটুকু পার্ট কিন্তু আমাদের এক্সট্রা চলে এসেছে, তাই না? তো এতটুকু পার্টকে বলা হয় হাইপার পোলারাইজেশন। তাহলে আমরা একটু লিখতে পারি -70 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট পর্যন্ত যে কাহিনীটা ঘটে, এটার নাম হচ্ছে আমাদের হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন বা হাইপার পোলারাইজড অবস্থা। তার মানে এখানে অনেকগুলো অবস্থা আছে, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন এবং হাইপার পোলারাইজেশন। এখন আমাদের আরেকটা বেসিক্যালি কাহিনী ঘটে এখানে, সেটা হচ্ছে আমরা এখানে একটা উপরের অংশ পাচ্ছি যেটা হচ্ছে 0 ভোল্টের উপরে, এবং আরেকটা কিন্তু এখানে অংশ পাচ্ছি যেটা হচ্ছে -70 ভোল্টের নিচে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে -70 ভোল্টের নিচে, আরেকটা হচ্ছে প্লাস 0 ভোল্টের উপরে। তো 0 মিলি ভোল্ট, আচ্ছা বারবার ভোল্ট বলছি, এটা আসলে মিলি ভোল্ট হবে যেহেতু অনেক ছোট লেভেলের ভোল্টেজ। যাই হোক, তো 0 মিলি ভোল্টের উপরের যে অংশটা, এই অংশটুকুকে বলা হয় ওভারশুট, এবং -70 মিলিভোল্টের যে নিচের এই অংশটা আছে, আমি একটু দাগ দিয়েছি, এই অংশটাকে বলা হয় আন্ডারশুট। তাহলে ওভারশুট এবং আন্ডারশুট হচ্ছে আমাদের এই দুটো অংশ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে এখানে টোটাল ভোল্টেজটা উঠলো আবার নামলো, এই টোটাল ঘটনাই তো আসলে অ্যাকশন পটেনশিয়াল। এখন এই অ্যাকশন পটেনশিয়ালে দুটো কাহিনী ঘটে, মানে -55 অবস্থা কিন্তু আমাদের থ্রেশহোল্ড পটেনশিয়াল ছিল, যে পটেনশিয়াল অবস্থা আমাদের ভোল্টেজ গেটেড চ্যানেল অ্যাক্টিভেট হতো। তো আমাদের পোলারাইজেশন অবস্থায় যে -55 ভোল্টের অবস্থান ছিল, এবং এটা ছিল আমাদের রিপোলারাইজেশন অবস্থা, সেখানেও কিন্তু একটা জায়গায় -55 মিলিভোল্ট এসেছে। তার মানে দুইটা জায়গাতেই কিন্তু এই থ্রেশহোল্ড ভোল্টেজের সমান মানটা এসেছে। তো একটা থ্রেশহোল্ড পয়েন্ট থেকে আরেকটা থ্রেশহোল্ড পয়েন্টের যে দূরত্ব, এই দূরত্বটা কি একটা সময় না? অবশ্যই সময়, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই ওয়েভটা চেঞ্জ হয়েছে। তো এতটুকু সময় আসলে কতটুকু? 1 মিলিসেকেন্ড। এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে একটা থ্রেশহোল্ড থেকে আরেকটা থ্রেশহোল্ডের মধ্যে যে সময়ের ডিসটেন্স, এটা হচ্ছে আমাদের 1 মিলিসেকেন্ড। এবং আমরা যে টোটাল অ্যাকশন পটেনশিয়াল দেখলাম, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন, এই টোটাল প্রসেসটা করতে মোটামুটি 2 থেকে 3 মিলিসেকেন্ড দরকার হয়। মোটামুটি একটা ভালো সময়ের দরকার হয়। বাট এটা শুধুমাত্র নরমাল নার্ভ সেল বা মাসল সেলের জন্যই। বাট আমি যদি কার্ডিয়াক সেল বা হৃদপেশির কথা বলতে যাই, সেখানে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে সময় লাগে, 200-300 মিলিসেকেন্ড সময় লাগে এরকম একটা টোটাল অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার জন্য। এবার আমরা আরও ছোট্ট দুটো টার্মের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে, যখন এই যে এখানে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হয়েছিল আমাদের সেলের মেমব্রেনের মধ্যে, তখন আমাদের কিন্তু বাইরে থেকে অনেক বেশি পরিমাণ সোডিয়াম আয়ন ভিতরে ঢুকেছিল। এই ঘটনাটাকে একটা নামে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইনফ্লাক্স। তাহলে ইনফ্লাক্স মানে হচ্ছে সোডিয়াম আয়ন ভেতরে ঢুকবে। আবার 30 মিলিভোল্টে যাওয়ার পর আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল অফ হয়েছে এবং পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা কাজ করেছে। তো যখন এরকম পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা কাজ করবে, তখন কিন্তু ভেতর থেকে অনেকগুলো পটাশিয়াম আয়ন বাইরে বের হবে। তো ভেতর থেকে যখন পটাশিয়াম আয়ন বাইরে বের হয়, তখন সেটাকে বলা হয় ইফ্লাক্স। কোথায় লিখি? আচ্ছা, এই জায়গাটাতে লিখি, ইফ্লাক্স। তো ইনফ্লাক্স এবং ইফ্লাক্স মানে হচ্ছে কি, আমাদের ভেতরে সোডিয়াম আয়ন ঢোকা সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল দিয়ে, এবং ইফ্লাক্স মানে হচ্ছে বাইরে পটাশিয়াম আয়ন বের হওয়া বাই ইউজিং পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল। এবং ফাইনালি আরেকটা ছোট্ট ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এখানে এই ছবির দিকে যদি তাকাও বা এই গ্রাফের দিকে যদি তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা বেসিক্যালি -70 মিলিভোল্ট থেকে যাত্রা শুরু করেছি এবং ফাইনালি +30 মিলিভোল্ট পর্যন্ত এসেছি। তাহলে এই যে
একদম রেস্টিং পটেনশিয়াল থেকে একদম আমরা যে উপরের অংশটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে অংশে যাওয়ার পর আর গ্রাফটা উপরে উঠছে না, এই টোটালটার একটা দূরত্ব আছে। এটাকে বলা হয় পালস হাইট। দ্যাট মিনস এখানে কিন্তু একটা পালস ঘটছে, সময়ের সাথে সাথে কোনো একটা সিগন্যালের পরিবর্তন হচ্ছে। তো এই পালস হাইটটা কতটুকু হবে? উপরে 30 আর নিচে হচ্ছে 70, তার মানে টোটাল হবে 30 + 70 = 100 মিলিভোল্ট পর্যন্ত। তো এটার মানে এই না যে নিচের দিকে মাইনাস আছে বা নেগেটিভ ভোল্টেজ আছে আমরা বিয়োগ করব, আসলে ব্যাপারটা তেমন না। পালস হাইট মানে হচ্ছে একটা হাই পালস থেকে একটা লো পালসের মধ্যে যে দূরত্ব বা অ্যামপ্লিটিউড সেটা। তার মানে আমি বলতে পারি পালস হাইট এটার মান হচ্ছে 100 মিলিভোল্ট পর্যন্ত। তো এটুকু ছিল আমাদের আজকের অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কিত একটা ছোটখাটো আলোচনা। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।